This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত কয়েক বছরে ভারতীয় রাজনীতির এক অন্যরকম ট্রেন্ড দেখা যাচ্ছে। নির্বাচনে জিতলে যাবতীয় কৃতিত্ব সংগঠনের, যাবতীয় কৃতিত্ব দলের, যাবতীয় কৃতিত্ব সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতার। আর নির্বাচনে হারলেই দায় একাধিক ক্ষেত্রে ঠেলার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গা তা হলো নির্বাচন কমিশন। বিরোধী দল হোক বা সরকার পক্ষ, যখনই কোনো নির্বাচনে যে রাজনৈতিক দলের হার হয় তারা দায় চাপানোর ক্ষেত্রে প্রথমেই খুঁজে নেয় নির্বাচন কমিশনকে। সম্প্রতি মহারাষ্ট্র এবং হরিয়ানা নির্বাচনের পর নির্বাচন কমিশনকে নজিরবিহীন তোপের মুখে পড়তে হয়েছে। অভিযোগ, নির্বাচনের ঠিক প্রাক্কালে মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিপুল সংখ্যক ভোটারকে সংযুক্ত করা হয়েছে, যা আদতে শাসক দলকে সুবিধা দিয়েছে বলে কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ। এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে ভুতুড়ে ভোটারের অভিযোগ উঠে আসছে। আর এই যাবতীয় অভিযোগের প্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে বিহারে যে আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে সামগ্রিক ভোটার তালিকাকে ঢেলে সাজাবেন তারা। অর্থাৎ ভোটার তালিকায় যে ভোটাররা রয়েছেন তাদের প্রত্যেকের ক্রেডেনশিয়াল নতুন করে পর্যালোচনা করা হবে এবং ঝাড়াই বাছাই করে নতুন করে ভোটার তালিকা তৈরি করা হবে। আর এই নতুন ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে যে পদ্ধতি এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশন সামনে নিয়ে এসছে তা নিয়েই এই মুহূর্তে সারা দেশ জুড়ে বিতর্ক ক্রমশ ধীরে ধীরে দানা বাঁধছে। তৃণমূল কংগ্রেসের তরফে শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে আদতে ঘুর পথে এনআরসির চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, জাতীয় নির্বাচন কমিশন তাদের হাতের পুতুল মাত্র। একই শব্দ শোনা যাচ্ছে অন্যান্য বিরোধী দলগুলোর মুখে। নির্বাচনের ঠিক আগে কিভাবে একটা রাজ্যের প্রায় 8 কোটির বেশি ভোটারের সম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করা সম্ভব সেই যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস। একই সঙ্গে আরজেডি কোন সময়কালে এই ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে সেই সময়কাল নিয়ে প্রশ্ন তুলছে। অর্থাৎ বিতর্ক এই মুহূর্তে কার্যত তুঙ্গে। আর ঠিক এই মুহূর্তেই পশ্চিমবঙ্গের নজর খুব স্বাভাবিকভাবেই রাখতে হচ্ছে বিহারের দিকে। কেন? তার কারণ বিহারের মাটিতে আজ যা ঘটছে আগামী ঠিক 1 বছর পর যখন 2026-এ বিহার থেকে বাংলায় নজর ঘুরবে, যখন বাংলার মাটিতে বিধানসভা নির্বাচন হবে সেই সময় জাতীয় নির্বাচন কমিশন একই মডেল নিয়ে আসতে পারে বাংলার মাটিতে। আর সেক্ষেত্রে বাংলাতেও যখন একই ঘটনা ঘটবে তখন রাজ্য রাজনীতির অভিমুখ কোন দিকে যাবে তা বিহারের এই মুহূর্তের পারিপার্শ্বিক এবং সামগ্রিক পরিস্থিতি থেকে আমরা কিছুটা বুঝে নেওয়ার চেষ্টা করব। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে প্রশ্ন, কি হচ্ছে বিহারে? গত 24শে জুন জাতীয় নির্বাচন কমিশন থেকে বিহারের চিফ ইলেকশন কমিশনারের কাছে একটি চিঠি গিয়েছে। সেই চিঠিতে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। কি সেই প্রস্তাব? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সার শুরু করা হবে বিহারে। অর্থাৎ বিহারে 2003 সালে শেষবারের মতো ইন্টেন্সিভ রিভিউ হয়েছিল ভোটার তালিকায়। তারপর থেকে টানা প্রায় 22 বছর ধরে প্রত্যেক বছর নিয়মমাফিক ভোটার তালিকায় সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে, কিন্তু যারা ভোটার তালিকায় আছে তারা যোগ্য, বৈধ নাকি অবৈধ তা ঝাড়াই বাছাইয়ের কাজ হয়নি। আর এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে সেই পদ্ধতি চালু হলো বিহারে। 25শে জুন থেকে 3 জুলাই পর্যন্ত মোট 78,000 বুথ লেভেল অফিসার তারা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারের কাছে একটি ফর্ম পৌঁছে দিচ্ছে। সেই ফর্মে একাধিক বিষয় জানতে চাওয়া হয়েছে। যারা 2003-এর ভোটার তালিকায় ছিলেন তাদেরকে নতুন করে আর কিছু করতে হবে না, তাদের শুধুমাত্র এই ফর্ম ফিল আপ করতে হবে। আর তাহলেই নতুন যে ভোটার তালিকা তৈরি হবে সেই ভোটার তালিকায় তাদের নাম উঠে যাবে। প্রশ্ন হলো, যাদের 2003-এর ভোটার তালিকায় নাম ছিল না, যাদের জন্ম 1987-র পরে, তাদের ক্ষেত্রে কি হবে? আর এক্ষেত্রেই মোট 11টি ধরনের ডকুমেন্টস চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
সেই 11 ধরনের ডকুমেন্টস যদি জমা দেওয়া সম্ভব হয় তাহলেই তাদের নাম উঠবে এই ভোটার তালিকায়। কোন কোন ডকুমেন্টস চাওয়া হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের থেকে, এবার আসুন দেখে নিই সেই ডকুমেন্টসগুলো। একদম প্রথমেই বলা হচ্ছে যে কোনো পরিচয়পত্র। এই যে কোনো পরিচয়ের পত্রের মধ্যে রয়েছে পেনশন সংক্রান্ত কাগজ, অর্থাৎ কোনো ব্যক্তির বাবা মা তিনি রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারের কোনো সংস্থার অধীনে যদি চাকরি করেন এবং তার পেনশন সংক্রান্ত কোনো কাগজ যদি থেকে থাকে তা এক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে এস্টাবলিশড হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে সেই ব্যক্তির কোনো রকম এলআইসি, কোনো রকম পিএসইউ, ব্যাংক, পোস্ট অফিস কোনো জায়গার যদি কোনো কাগজ থাকে তাও সেক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে কাজ হবে এবং এই কাগজ প্রত্যেকটা 1/7/1987 অর্থাৎ এক্ষেত্রে 1 জুলাই 1987 আগের হতে হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এত আগের কাগজ 1987 সালের কাগজ 2025-এ কজনের বাড়ির ফাইলে রয়েছে সেই প্রশ্নই এবার প্রাসঙ্গিকভাবে সামনে উঠে আসছে। এর পাশাপাশি যে পয়েন্ট নিয়ে সবথেকে বেশি বিতর্ক তা হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ শুধু আপনার নিজের পরিচয় নয়, তার পাশাপাশি আপনার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে। এই বার্থ সার্টিফিকেট আদৌ কি দেওয়া সম্ভব? আমাদের বয়সী যারা তাদের বাবা মায়েদের অধিকাংশেরই বার্থ সার্টিফিকেট তা কি অনেকেই জানেন না, কারণ সেই সময় যাদের জন্ম হতো বার্থ সার্টিফিকেট নেওয়ার কোনো চল সেই সময় ছিল না, প্রশাসনিক পরিকাঠামো ছিল না, হাসপাতালে সেই ধরনের পরিকাঠামো ছিল না, অনেকের জন্ম হয়েছে বাড়িতে। স্বাভাবিকভাবেই তাদের বার্থ সার্টিফিকেট কোথায় পাওয়া যাবে এই প্রশ্ন এই মুহূর্তে সবথেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এর পাশাপাশি যে বিষয়গুলি উঠে আসছে তা হচ্ছে পাসপোর্ট। গ্রামে গঞ্জে অনেক মানুষেরই পাসপোর্ট কি জিনিস তারা নিজের এলাকা ছেড়ে রাজ্য ছেড়ে বাইরে বেরোয়নি, বিদেশ ভ্রমণ তো তাদের কাছে দূরস্থ, স্বাভাবিকভাবেই পাসপোর্ট অধিকাংশের কাছেই নেই। এর পরবর্তী ক্ষেত্রে আসছে ম্যাট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটিজ। বিহারের মতো রাজ্য যেখানে অধিকাংশ মানুষ পরিযায়ী শ্রমিক, যেখানে শিক্ষার হার অন্তত 1987 সালে যথেষ্ট কম ছিল, সেই সময়তে মাধ্যমিক বা ক্লাস 10 পাস করার সার্টিফিকেট যে অধিকাংশের কাছেই নেই তা কার্যত বলা বাহুল্য। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি। এক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যেতে পারে বা এক্ষেত্রে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। অর্থাৎ যদি আপনি আপনার একটি রেসিডেন্ট সার্টিফিকেট স্থানীয় কোনো আধিকারিকের কাছ থেকে, তিনি কাউন্সিলর হতে পারেন, তিনি সাংসদ হতে পারেন, কারোর কাছ থেকে যদি আপনি রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে আসতে পারেন তাহলে কিছুটা হলেও আপনি এক্ষেত্রে একটা আশার আলো দেখতে পারেন। এর পাশাপাশি বলা হয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট, বলা হয়েছে ওবিসি, এসসি, এসটি অথবা যে কোনো ধরনের কাস্ট সার্টিফিকেট। বিহারে এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে যে যারা বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা, যাদের কাছে কোনো রকম কাগজপত্র নেই, তারা তাদের বলছেন দ্রুত গিয়ে একটি কাস্ট সার্টিফিকেট করিয়ে নিন। রাতারাতি কি ওবিসি সার্টিফিকেট বের করানো সম্ভব? রাতারাতি কি এসসি এসটি সার্টিফিকেট বের করানো সম্ভব? এই প্রশ্নটাই এই মুহূর্তে সবথেকে বেশি ঘুরপাক খাচ্ছে বিহারের রাজ্য রাজনীতিতে। এখনো পর্যন্ত ছবিটা আমাদের সামনে স্পষ্ট হবে না, আরও কিছুটা আমাদের অপেক্ষা করতে হবে। আর ঠিক যে পয়েন্টে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরপথে এনআরসির অভিযোগ করছেন তা হচ্ছে এবারে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব। একেবারে 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। যেখানে সেটা রয়েছে সেখানে যাদের নাম রয়েছে তাদের আলাদা করে আর ডকুমেন্টস দিতে হবে না। এর পাশাপাশি ফ্যামিলি রেজিস্টারের কথা বলা হয়েছে। স্টেট বা লোকাল অথরিটি যে ফ্যামিলি রেজিস্টার তৈরি করে দেবে সেই ফ্যামিলি রেজিস্টার এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। এর পাশাপাশি রয়েছে এনি হাউস ল্যান্ড অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ সরকারি প্রকল্পে যদি আপনি কোনো জমি পেয়ে থাকেন, সরকারি প্রকল্পে আপনি যদি কোনো বাড়ি পেয়ে থাকেন এবং সেই সংক্রান্ত কাগজ যদি আপনার হাতে থাকে তাহলে আপনি ভারতের নাগরিক হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে পারবেন এবং নতুন যে ভোটার তালিকা, সংশোধিত ভোটার তালিকা তৈরি হবে সেখানে নিজের নাম অনায়াসে নথিভুক্ত করতে পারবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এক্ষেত্রে সেই ব্যক্তি নয়,
যে ডকুমেন্টসের কথা আমি বললাম সেই ডকুমেন্টস চাই সংশ্লিষ্ট ব্যক্তির বাবা মায়ের। স্বাভাবিকভাবেই যে ডকুমেন্টসগুলোর কথা বলা হচ্ছে কারোর বাবা মায়ের সেই ডকুমেন্টস রয়েছে কিনা এই প্রশ্নটাই এই মুহূর্তে প্রাসঙ্গিক। বিহার থেকে যে খবর আমাদের কাছে এই মুহূর্তে আসছে যে প্রায় 8 কোটি ভোটারের মধ্যে 4.96 কোটি ভোটার তারা 2003-এর যে সংশোধিত ভোটার তালিকা সেখানে তাদের নাম ছিল, যারা বাকি তাদের নাম ছিল না। এক্ষেত্রে অনেকে নতুন ভোটারও এসছেন। এদের কি হবে এই প্রশ্নটাই এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তার থেকেও বেশি যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে তা হলো বিহারের যে সামাজিক পরিকাঠামো, তাতে দেখা যায় যে বিহারের মোট জনসংখ্যার প্রায় 20% পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ী শ্রমিকদের অনেকেই ভোটের সময় ভোট দিতে যান অথবা তারা ভোট দিতে যেতে পারেন না। আর যারা দীর্ঘদিন ধরে ভোট দিতে যেতে পারছেন না তাদের কি হবে? শুধুমাত্র ভোটের সময় ভোট দিতে যাওয়া নয়, এই যে নতুন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে সেই সময় সেই ব্যক্তি, ধরে নিন তিনি দিল্লিতে রয়েছেন, ধরে নিন তিনি মুম্বাইতে রয়েছেন বা চেন্নাইতে রয়েছেন, ভারতের যে কোনো প্রান্তে তিনি কাজ করছেন, তিনি কি এই 1 মাসের মধ্যে সেখানে উপস্থিত হতে পারবেন? যদি তিনি উপস্থিত হতে না পারেন তাহলে কি ভোটার তালিকায় তার নাম থাকবে? এই প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বেশি বুথ লেভেল অফিসারদের শুনতে হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন তারা নতুন করে একটি আপগ্রেডেশন করেছেন। তারা বলেছেন যে অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে, অর্থাৎ যদি তিনি বিহারে নাও থাকেন তাহলেও তিনি বাইরে থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, যারা পরিযায়ী শ্রমিক তাদের পরিবার কতজন এই অনলাইন ফর্ম ফিল আপ করতে পারেন? আদৌ কি সম্ভব? যারা বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি যাচ্ছেন তাদের কাছ থেকে যে খবর আমরা পাচ্ছি বিহারের মাটি থেকে, যে অধিকাংশ বাড়িতেই নিজের ফর্ম নিজেরা ফিল আপ করতে পারছেন না, তাদের ফর্ম ফিল আপ করে দিতে হচ্ছে এই বিএলওদের। আর স্বাভাবিকভাবেই যে পরিযায়ী শ্রমিক তিনি বাইরে বসে রয়েছেন, কোন সাইটে পৌঁছতে হবে, কোথা থেকে এই ফর্মকে ডাউনলোড করতে হবে, কোথায় এই ফর্ম ফিল আপ করতে হবে, সেই ব্যক্তি আদৌ তিনি মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে সেই কাজটি করতে জানেন কিনা এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে। যদি তিনি না জানেন, এক এক করে দিন কিন্তু কমছে, কারণ এই 1 মাসের মধ্যে যাবতীয় প্রক্রিয়া শেষ করতে হবে, না হলে সেই ব্যক্তির আর ভোটার তালিকায় নাম থাকবে না। বিহারের যে ভোটের পরিকাঠামো, যে পরিসংখ্যান, সেখান থেকে জানা যাচ্ছে যে বিহারের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র, এমনকি বুথভিত্তিক পরিসংখ্যানও অধিকাংশ ক্ষেত্রে বলছে যে মহিলাদের ভোটের হার বেশি, পুরুষদের ভোটের হার কম। তার কারণ অধিকাংশ পুরুষরাই বিভিন্ন এলাকা থেকে তারা বাইরে কাজ করেন। স্বাভাবিকভাবেই এই বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক, মোট ভোটারের প্রায় 20%, তারা কি এই নতুন পরিশোধিত ভোটার তালিকায় থাকবেন? যদি তারা না থাকেন তাহলে এই ভোট কি আদৌ গ্রহণযোগ্য? সামগ্রিক ভোটের কথা আমরা বলছি। তার কারণ যারা পরিযায়ী শ্রমিক তারা শুধুমাত্র তার নিজের রাজ্য নয়, তারা সারা দেশের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাভাবিকভাবেই সেই মানুষটির জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যদি তার ভূমিকা না থাকে তাহলে কি আদৌ সাংবিধানিক অধিকার ক্ষেত্রে রক্ষিত হচ্ছে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে আসেনি। স্বাভাবিকভাবেই বিহার ঘিরে যে প্রশ্নগুলো উঠছে, আগামী দিনে বাংলার ক্ষেত্রেও সেই প্রশ্নগুলো অত্যন্ত প্রাসঙ্গিক হবে। এবং বাংলায় এই প্রশ্নগুলো ঠিক কিভাবে ঘুরে আসতে পারে ভোটের 1 বছর বাকি থাকলেও এবার তা বিশ্লেষণ করার বা বলা যেতে পারে কিছুটা ভবিষ্যৎবাণী করার সময় বোধহয় আমাদের এসে গিয়েছে। গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিনিধি দল, যে প্রতিনিধি দলের রাজ্যের একেবারে শীর্ষস্থানীয় মন্ত্রীরা ছিলেন ফিরহাদ হাকিম, ছিলেন অরূপ বিশ্বাস, ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অন্য সাংসদরা, তারা গিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনে তাদেরকে ডেকেছিল। তাদের কাছে এই যে সামগ্রিক ভোট আয়োজনের যে যাবতীয় পরিকাঠামো তার একটি প্রস্তাবিত সংশোধনের খসড়া তৈরি করেছে জাতীয় নির্বাচন কমিশন, আর তা নিয়েই তারা প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে চাইছে। এই আলোচনার টেবিলেই তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে 2003 নয় 2024কে ভিত্তি করেই ভোটার তালিকা সংশোধন করা হোক। তৃণমূল কংগ্রেসের যুক্তি যে 2003 থেকে 2024 পর্যন্ত যারা একেবারে নিয়ম মাফিক প্রত্যেকটা যোগ্যতা পূরণ করে যারা ভোটার তালিকায় নিজেদের নাম তুলেছে তাদের আবার নতুন করে তাদের যোগ্যতা বৈধতা প্রমাণ করতে হবে,
এটা কোনোভাবেই কিন্তু সাংবিধানিকভাবে গ্রাহ্য নয়। নির্বাচন কমিশন এই আলোচনার টেবিলে একটা নিয়মমাফিক আশ্বাস দিয়েছে যে তারা পুরো বিষয়টি বিবেচনা করে দেখবে, কিন্তু আদৌ কি তারা দেখবে? যদি তারা না দেখে তাহলে কি হবে, তৃণমূল কংগ্রেস কি করবে, সেই প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। কারণ তৃণমূল কংগ্রেসের গতি প্রকৃতি, কার্যকলাপের দিকে আমাদের নজর রাখতে হবে। এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশনের একাধিক ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেস সরাসরিভাবে নির্বাচন কমিশনের সামনে একেবারে রাস্তার ওপরে ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার তারা বসে পড়েছেন, গ্রেপ্তার হয়েছেন। সাংসদদের গ্রেপ্তার করে প্রায় 12 ঘন্টা 16 ঘন্টার বেশি সময় দিল্লির থানাতে তারা আটক হয়ে থেকেছেন, সেখানেই তারা ধর্ণা দিয়েছেন। গত 1 জুলাই যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছিলেন, সেই সময় সংবাদ মাধ্যমকে নির্বাচন কমিশনের সামনে থেকে 150 ফুট দূর পর্যন্ত কার্যত ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। তার কারণ তাদের অভিজ্ঞতা ভালো নয়। যে ধরনের জঙ্গি আন্দোলন তৃণমূল কংগ্রেস বিভিন্ন ইস্যুতে এই দিল্লির রাজপথেও করে দেখিয়েছে, এই ইস্যুতেও তারা যে আক্রমণাত্মক হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কি হবে তা ভবিষ্যৎ বলবে, এবং এই প্রশ্ন নিয়ে আলোচনা আমাদের ভবিষ্যতের জন্যই রাখতে হবে। কিন্তু যে প্রশ্নটা এই মুহূর্তে প্রাসঙ্গিকভাবে সামনে আসছে, যখন 2024কে ভিত্তি করে তৃণমূল কংগ্রেস বলছে যে ভোটার তালিকা সংশোধন করা হোক, তখন পাল্টা বিজেপি এবং অন্যান্য রাজ্য রাজনীতির বিরোধী দলগুলি বলছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মূল অভিযোগ বাংলাদেশ থেকে যারা এখানে এসছে তাদেরকে অবৈধভাবে আধার কার্ড দিয়ে দেওয়া, এমনকি এখানে রোহিঙ্গারাও রয়েছে বলে তাদের অভিযোগ। স্বাভাবিকভাবেই 2024 পর্যন্ত যারা ভোট দিয়েছেন রাজ্যের বিজেপি সহ বিরোধীদের অভিযোগ যে তার মধ্যে বাংলাদেশিরা রয়েছে, তার মধ্যে রোহিঙ্গা রয়েছে। আর যদি 2024কে কাট অফ ধরা হয়, যদি 2024কে ভিত্তি করে এগোনো হয়, তাহলে এই যে ভোটার তালিকায় যারা বাংলাদেশি, যারা ভুতুড়ে, যারা এক্ষেত্রে রোহিঙ্গা বলে অভিযোগ, তাদেরকে তো বার করা যাবে না। স্বাভাবিকভাবে অন্য বিরোধী দলগুলি এটা মানবে না। সংঘাত যে অবশ্যম্ভাবী তা সম্পূর্ণভাবে স্পষ্ট। কিন্তু এর পাশাপাশি আরও কিছু প্রাসঙ্গিক প্রশ্ন আছে। তা হচ্ছে বিহারের ক্ষেত্রে যে প্রশ্ন উঠে এসেছে যে পরিযায়ী শ্রমিকরা তারা কি আদৌ এই সংশোধিত ভোটার তালিকায় থাকতে পারবেন? এই প্রশ্ন তো বাংলা, মুর্শিদাবাদের, মালদার, মেদিনীপুরে যারা বিভিন্ন জায়গায় কাজ করেন তারাও করবেন। স্বাভাবিকভাবে তাদের ক্ষেত্রে কি হবে? তারাও কি থাকবেন এই ভোটার তালিকায়? তৃণমূল কংগ্রেস সেই কারণেই বলছে যে যেভাবে বিহারের ক্ষেত্রে ভোটের মাত্র 4 মাস আগে 1 মাস সময় নিয়ে এই ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে, বাংলার ক্ষেত্রে যেন তা না হয়। যদি ভোটার তালিকা সংশোধন করতে হয় তার প্রক্রিয়া যেন অনেক আগে থেকে শুরু করা হয়। বিহারে 2003 সালে যখন ভোটার তালিকা সংশোধন হয়েছিল, এই সংশোধনের প্রক্রিয়া চলেছিল টানা 2 বছর। যে প্রক্রিয়া সেই সময় জনসংখ্যা কম থাকা সত্ত্বেও, মোট ভোটারের সংখ্যা কম থাকা সত্ত্বেও শেষ করতে 2 বছর লেগেছিল, তা আজ আধুনিক টেকনোলজির ভরসায় মাত্র 1 মাসে কিভাবে সম্ভব বা আদৌ সম্ভব কিনা এবং তা গ্রহণযোগ্য হবে কিনা তা আমাদের সামনে স্পষ্ট হবে 1 সেপ্টেম্বর। তার কারণ 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত যে খসড়া তালিকা তৈরি হয়ে যাবে তার ক্ষেত্রে একাধিক ঝাড়াই বাছাই হবে। অর্থাৎ যারা অ্যাপ্লাই করলেন তাদের অ্যাপ্লাই বা তাদের অ্যাপ্লিকেশন বৈধ কিনা তা যেমন একদিক থেকে ভেরিফাই করা হবে, এর পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দল তারা অ্যাপিল করার সুযোগ পাবেন প্রত্যেক ভোটার ভিত্তিক যে এই ভোটার তিনি বৈধ বা অবৈধ। এমনকি যার নাম বাদ যাচ্ছে তিনিও অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এই সামগ্রিক প্রক্রিয়াটা বাংলার ক্ষেত্রে অত্যন্ত বেশি সময় নিয়ে করার আবেদন তৃণমূল কংগ্রেস জানিয়েছে। কিন্তু অপর দিক থেকে বিজেপি বলছে যে বাংলার যে ভোটার তালিকা সংশোধন, সেই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যথেষ্ট সময় যেমন প্রয়োজন, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে যারা এখানকার ভোটার নয়, যদি সে ভিন দেশ থেকে আসে তাহলে তাকে চিহ্নিত করতে হবে। আদৌ কি সম্ভব এই চিহ্নিতকরণ? যখন আমরা ভোটার তালিকা নিয়ে কথা বলছি, যখন আমরা জাতীয় নির্বাচন কমিশন নিয়ে কথা বলছি, তখন আরেকটা ইস্যু নিয়েও আমাদের কথা বলতে হবে। এই দিল্লির মাটি যেখানে আমি বসে রয়েছি, সেখানে গত প্রায় 7-8 মাস ধরে, অর্থাৎ দিল্লির বিধানসভা নির্বাচনের আগে থেকে একটা গুরুত্বপূর্ণ ইস্যু এখানকার রাজ্য রাজনীতিতে বারবার ধরে পাক খাচ্ছে। কি সেই ইস্যু? সুদূর বাংলাদেশ থেকে বহু মানুষ তারা এসে ঢুকেছেন এই দিল্লির মাটিতে এবং এখানে তারা বহাল তবিয়াতে রয়েছে।
প্রায় 10 দিন 15 দিন অন্তর অন্তর আমরা যারা এখানে সংবাদ মাধ্যমের কর্মী আমাদেরকে খবর করতে হয় যে প্রায় 8 জন 10 জন কখনো 30 জন বাংলাদেশিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করা হচ্ছে। যে জায়গাতে বাংলাভাষী মানুষজন থাকেন, দিল্লির সেই বাংলাভাষী অধ্যুষিত এলাকাগুলোতে লাগাতার দিল্লি পুলিশের রেড চলছে, সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ চলছে। যখন বিধানসভা ভোট হচ্ছে এই দিল্লিতে, সেই সময় এখান থেকে অর্থাৎ দিল্লি থেকে দিল্লি পুলিশের টিম কোচবিহার মালদার বিভিন্ন জায়গায় গিয়েছিল। যারা এখানে নিজেদেরকে ভারতীয় বলে দাবি করছে তাদের ভোটার কার্ডের প্রেক্ষিতে আদৌ তাদের বাংলায় কোনো ডকুমেন্টস রয়েছে কিনা, আদৌ জায়গা জমি রয়েছে কিনা, সেই সময় তা খতিয়ে দেখেই তবে তাদেরকে ভারতীয় নাগরিক সেই বিষয়টি মানা হয়েছিল। কিন্তু একটা প্রশ্ন এখানকার রাজনৈতিক মহলে, প্রশাসনিক মহলে বারবার ধরে ঘুরপাক খাচ্ছে, যা এখনো পর্যন্ত প্রমাণ সাপেক্ষ। যাদের কাছে আধার কার্ড আছে সেই আধার কার্ড আপাত দৃষ্টিতে হাতে নিলে পরে মনে হবে বৈধ, কিন্তু তিনি যেভাবে এই আধার কার্ড হাতে পেয়েছেন সেই প্রক্রিয়া কি আদৌ সঠিক? তিনি বাংলাদেশ থেকে আসার পরে কোনো অন্যায় উপায়ে আধার কার্ড বা ভোটার কার্ড করে নেননি তো? বাংলাতে এই অভিযোগটা বারবার ধরে উঠছে। মনে আছে একটা ঘটনার কথা, মাত্র কয়েক মাস আগের ঘটনা। মুম্বাইতে সাইফ আলী খানের ফ্ল্যাটের ভিতরে এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন। সাইফ আলী খানকে ছুরি মেরে তিনি পালিয়ে যান। তার পরবর্তী ক্ষেত্রে জানা যায় সেই ব্যক্তিটি বাঙালি। চমকে উঠেছিলাম আমরা, একজন বাঙালি পৌঁছে গেলেন সাইফ আলী খানের বাড়িতে। তারপরে জানা গেল সেই ব্যক্তি বাংলাদেশি। তিনি বাংলায় এসে গা ঢাকা দিয়ে থেকে দিব্য ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিয়েছিলেন এবং আরও বেশি লোভে একেবারে সাইফ আলী খানের বাড়িতে ডাকাতি করতে ঢুকে পড়েছিলেন। এইরকম ব্যক্তি আরও নেই তো? সেই প্রশ্নটাই এই মুহূর্তে থেকে যাচ্ছে। অর্থাৎ বৈধ আধার কার্ড বা ভোটার কার্ড যদি থাকে হাতে, তাহলেই যে একেবারে ভোটার তালিকা সম্পূর্ণ নির্ভুল হবে এমনটা কিন্তু নয়। কিন্তু এই প্রক্রিয়াকে ধরবে কে? বাংলায় নির্বাচন কোন দিকে এগোবে, তার অভিমুখ কি হবে, সেদিকে আমরা নজর রাখব। কিন্তু যে প্রশ্ন সামনে আসছে, জাতীয় নির্বাচন কমিশন যখন এই বিহার মডেল বাংলার মাটিতে বাস্তবায়ন করবে, তখন সংঘাত, তার অভিঘাত কি হবে, তার উপরেই কিন্তু আগামী নির্বাচনের ফলাফল অপেক্ষা করছে। না, আমরা বিহারের কথা বলছি না, আমরা বাংলার পরবর্তী মসনদকে দখল করবে। নবান্নের মসনদে কে যাবে তা জাতীয় নির্বাচন কমিশনের প্রত্যেকটা ঘুঁটির চালের ওপরেই নির্ভর করবে। নজর রাখুন আপনারাও।